আমরা বাকি কথা সব পরে বলবো, আজকে এমনি অনেক কথা বলছি, পরে শুনবো ইনশাল্লাহ। আমরা কথা আপাতত না বলি, স্বরধ্বনির পরিবর্তন খুবই মনোযোগ দিবেন, কলম খাতা হাতে নেন ইনশাল্লাহ। দেখেন, প্রথমে বলছে স্বরাগম। এটা কি বলছে? স্বরাগম। এই স্বরাগমের ব্যাপারে আপনাকে বলছে, দেখেন স্বরাগম। স্বরাগম মানে হলো স্বরবর্ণের আগমন। তাহলে আমরা হ্যাঁ, জানি কি ভাই, মাইক বন্ধ করেন সাইদুল বুঝলি? ভাই, কাইন্ডলি মাইক বন্ধ করেন। বলতে হবে কেন? হ্যাঁ, বলতে হবে কেন? দেখেন, আমরা জানি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। স্বরবর্ণ কোনটি? অ, আ, ই এগুলা, আর ক, খ, গ, ঘ এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। তো আমরা এখন যে টপিকটা হাতে নিয়েছি সেটা হলো শুধুমাত্র স্বরধ্বনির স্বরধ্বনির পরিবর্তন। এখানে বলছে স্বরাগম। স্বরাগম মানে স্বরের আগমন। তাহলে স্বরাগম মানে কি? স্বরের আগমন। ওকে, তাহলে স্বরাগম মানে যদি স্বরের আগমন হয়, তাহলে আপনি দেখেন এটা পুরোটাই স্বরবর্ণ নিয়ে কথাবার্তা হবে এখন। উচ্চারণ সহজ করার জন্য শব্দে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে। সংজ্ঞাটা মুখস্থ করবেন। উচ্চারণ মানে ফ্যানটা পাওয়ারটা কমে যেত। উচ্চারণ সহজ করার জন্য, লাগলে বন্ধ করে দিই, বন্ধ করে দিই। উচ্চারণ সহজ করার জন্য শব্দে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে। খুব সহজ কথা, মুখস্থ করবেন, লাল কালি দিয়ে দাগ দেন। উচ্চারণ সহজ করার জন্য শব্দে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে। এখন খেয়াল করেন, যেমন এই যে এই জায়গাটা স্টেশন, এটা কি বলেন তো? স্টেশন। এই জায়গাটা হলো স্টেশন। তা এখন এই স্টেশন, এটাকে যদি আপনি এইভাবে বলেন স্টেশন, অনেক গ্রামের সহজ সরল পুরুষ মহিলা মুরব্বীরা ইস স্টেশন বলে, আগে ই বলে। আর আপনি যদি সহজ সরল মুরব্বীদের কথা বাদই দেন, আপনি যদি এই স্টেশনে নর্মালি যদি বলেন তাহলে স্টেশন হয়। তা স্টেশন হলে তার আগে কিন্তু একটা ই অটোমেটিক চলে আসে। তাহলে এই স্ত্রী যদি বলেন, স্ত্রীকে যদি আপনি বলতে যান, তাহলে এখানে স্ত্রী একটা ই আগে আসে। যেমন কিনা আপনি ওই যে আর্টিকেলে আমরা ক্লাস আপনাদের নেই নাই, যেমন আপনারা জানেন ভাওয়েলের আগে এন বসে, আর কনসোনেন্টের আগে এ বসে। তারপরেও যদি বলা হয় এম এ, একটা ডিগ্রি পাস করছে, এই এমটা কনসোনেন্ট হওয়ার পরেও তার আগে কিন্তু এন বসে। কারণ বলছে কি, প্রোনাউন্সিয়েশনের নামই হলো আর্টিকেল। সেজন্য এম বলতে গিয়া এ, এ কথাটা আগে আসে, এম এম। এই কারণে আর্টিকেল এন বসে। আর বি এ পাশ করছে, বি এ বলতে এখানে আর্টিকেল ভাওয়েলের কোনোটাই আসে না, বি বি, এই জন্য এ বসে। সেম এই যে স্টেশন বলতে গিয়া স্টেশন যখন বলেন, ইটা আগে আসে। এই যে এইখানে বলছে উচ্চারণ সহজ করার জন্য শব্দে স্বরধ্বনির আগমনকে, এই যে এখানে ই একটা আগমন হয়, এই জন্য এটা হলো স্বরাগম। পরীক্ষায় আসবে স্টেশন থেকে স্টেশন, এইটা, এই পরিবর্তনটা কি পরিবর্তন? স্বরধ্বনির পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিপর্যয়, নাকি ধ্বনি বিপর্যয়, নাকি অপিনিহিত, নাকি সমীভবন, নাকি বিষমীভবন। এইভাবে প্রশ্ন করবে, উদাহরণটা তুলে দিবে। আবার স্ত্রী, এই ই প্লাস, অর্থাৎ প্লাস বাদ দেন, ই সহ যদি বলেন স্ত্রী, এখানেও ই বেশি আছে। তার মানে একটা স্বভাবতই কোন শব্দে যদি স্বরধ্বনির আগমন ঘটে, এখানে ইর আগমন, এখানে ইর আগমন, তাহলে সেগুলাকে স্বরাগম বলে। সেগুলাকে কি বলে? স্বরাগম বলে। এখন দেখেন, শব্দের তিন ভাবে স্বরের আগমন ঘটে। কয় ভাবে ভাইয়া? কয় ভাবে? তিন ভাবে ঘটে, তিন ভাবে ঘটে স্বরের আগমন, তিন ভাবে ঘটে। তা তিন ভাবে ঘটে, একটা আদিতে ঘটে, একটা মাঝখানে ঘটে, একটা শেষে ঘটে। ভাইয়া আদিতে যদি ঘটে, আমার কলিজার ভাই বোনেরা একটু মনোযোগ দিবেন, আদিতে যদি ঘটে তার নাম হলো আদি স্বরাগম। আদি মানে শুরু। আর আদির এই ইংরেজিটা প্রোথেসিস, পরীক্ষা থাকে যে প্রোথেসিস এর পরিভাষা কি, প্রোথেসিস এর বাংলা কি। আপনি আদি স্বরাগম অবলিক প্রোথেসিস এটাকে ফাইন্ড আউট করে ফেলেন। আদি স্বরাগমের ইংরেজি কি অথবা প্রোথেসিসের পরিভাষা বা বাংলা কি, আদি স্বরাগম, এটা পরীক্ষা থাকে। এখন খেয়াল করেন, শব্দের শুরুতে বা আদিতে স্বরধ্বনির আগমনকে আদি স্বরাগম বলে। সহজ কথা, যেমন স্ত্রী থেকে স্ত্রী যদি বলেন, এই উদাহরণটা আদি স্বরাগম, সামনে ই আছে।
স্কুল থেকে যদি আপনি স্কুল, স্কুল, স্টেশন থেকে যদি স্টেশন, স্তাবল থেকে আস্তাবল, স্পর্ধা থেকে আস্পর্ধা। তাহলে দেখেন স্পর্ধা তো আস্পর্ধা কম নয়, তো স্পর্ধা কম নয়, কথা কিন্তু একই। তাহলে এই যে বললেন, এই উদাহরণটা হুবহু যদি উঠিয়ে দেয় তাহলে আপনাকে বলতে হবে এটা স্বরাগম। এবং যদি অপশনে থাকে এটা আদি স্বরাগম না মধ্য স্বরাগম নাকি অন্ত স্বরাগম, তখন আপনাকে কিন্তু এটা আনসার করতে হবে যে এটা আদি স্বরাগম। কারণ স্ত্রী সামনে স্কুল সামনে স্টেশন সামনে স্থাবল সামনে স্পর্শা সামনে তার মানে স্বরবর্ণটা আমার শুরুতে আসছে, আদিতে এসেছে, এই জন্য সেটা হলো আদি স্বরাগম। মধ্য স্বরাগম আমরা দেখি, ইংরেজি এটা পড়ার দরকার নাই, আমরা এখন মধ্য স্বরাগমটা জানবো। শব্দ বা ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমনকে মধ্য স্বরাগম বলে। শব্দ বা ব্যঞ্জন ধ্বনির মাঝখানে, তাহলে আপনাকে বুঝতে হবে সংজ্ঞাটা। মধ্য স্বরাগমের সংজ্ঞাই হলো ব্যঞ্জন ধ্বনির মাঝখানে এইটুক কথা আপনাকে বুঝতে হবে। বুঝেন কোনটুক কথা বুঝতে হবে? এইটুক কথা বুঝতে হবে, ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন। তাহলে দেখেন একে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলা হয়। আমি আপনাকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে মধ্য স্বরাগমের অপর কি নাম রয়েছে? অপর নাম রয়েছে বিপ্রকর্ষ। আরো কি নাম রয়েছে? আরো নাম রয়েছে স্বরভক্তি। তাহলে একটা মধ্য স্বরাগমের কয়টা নাম? বিপ্রকর্ষ, স্বরভক্তি, এটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমনকে মধ্য স্বরাগম বলে। যেমন রত্ন থেকে রতন, রত্ন থেকে রতন, এখানে রত্ন আপনি বলছেন এই যে ত এবং ন, ত এবং ন, রত ন বলছেন, তয় আপনি স্টপ, থেমে গেছেন, রট। ত কিন্তু আপনি যদি বলেন এমনি ত বলেন, ত বলবেন ত, যদি শুধু ক বলেন ক। তাহলে কয়ের পরেও, ক যদিও ব্যঞ্জন বর্ণ, ক বলার পর কারণে কয়ের পরে আরেকটা কি আছে ভাই? স্বরবর্ণ অ আছে। যদি আপনি বলেন কা, তাহলে কয়ের পরে একটা স্বরবর্ণ আছে। কিন্তু যদি আপনি রত্ন বলেন তাহলে ত, ত কিন্তু নাই, ত থাইমে গেছে, রত থাইমে গেছে। তার মানে এই তয়ে কিন্তু কোনো স্বরবর্ণ নাই। বুঝেন? আবার রত। আর যদি এইভাবে বলতেন রতন, রয়েও স্বরবর্ণ আছে, তয়েও স্বরবর্ণ আছে, নয়ে স্বরবর্ণ নাই, রতন, ন থামে গেছে। আমি আশা করি বুঝাইতে পারছি, বা সামনে গেলে আরো বুঝবেন। তাহলে রত্ন থেকে রতন, এই যে ত বলতে একটা স্বরবর্ণ অ নরমালি ব্যবহার হচ্ছে, আর রত্নতে ব্রেক দিচ্ছে, রত, 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 তাহলে তো স্বরবর্ণ নাই ভাই। আর রতন, এই ত, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণ কি আছে? সাথে যুক্ত আছে। ক এখানে অ আছে, খ অ আছে, গ অ আছে, ঘ অ আছে, ইয় এখানে ও ওকার আছে। এই যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে বুঝবেন। যেমন ধর্ম, এই যে রয়ে কিন্তু আপনার, এই রয়ে কিন্তু আপনার স্বরবর্ণ নাই। এখন যখন বলছেন ধরম, ধরম, স্বপ্ন, স্বপন, হর্ষ, হরস, তারপরে প্রীতি, এই যে প্রীতি, থেমে বলেন পিরিতি, আর এখানে প্রীতি, পি রীতি, এই রির পরেও একটা স্বরবর্ণ চলে আসছে। ফিল্ম, ফিল্ম থেকে বলেন ফিল্ম, ডাল থেকে ডাইল, তারপরে ভ্রু থেকে ভুরু, দেখেন চাল থেকে চাউল, এই যে মুক্তা থেকে মুকুতা, তুর্ক থেকে তুরুক, গ্রাম থেকে গেরাম, প্রেক থেকে পেরেক, সেপ থেকে সেরেপ। এই যে এই শব্দগুলোর মাঝখানে স্বরবর্ণ আসছে। তো এই স্বরবর্ণগুলো কোথায় আসছে ভাইয়া? আবারও বলতেছি, প্রত্যেকটা স্বরবর্ণ মাঝখানে আসছে। যেমন রত্ন থেকে রতন, তয়ে মাঝখানে ক্লিয়ার করে দিছে। ধর্ম থেকে ধরম, র ক্লিয়ার করে দিছে। ধর্ম ধর, এখানে স্বরবর্ণ নাই। আর ধরম, এখানে স্বরবর্ণ আছে। স্বপ্ন, পয়ে কিন্তু স্বরবর্ণ নাই, কিন্তু স্বপন, এই যে পয়ে কিন্তু ও এটা আছে। হর্ষতে রয়ে কিন্তু স্বরবর্ণ নাই। হরস, এই যে রয়ে কিন্তু স্বরবর্ণ চলে আইছে। তার মানে মাঝখানে স্বরবর্ণ আসে যদি, সেটাকে মধ্য স্বরাগম বলে। ভালো কথা। ভাই এখানে যে এই যে গ্রাম, এটা তো শুরুতে হচ্ছে এ উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, কোথায় গেল?
এই যে গ্রাম আছে, গে রাম। আচ্ছা ঠিক আছে, আপনার কথা সুন্দর আছে। এখানে এ প্রত্যয় আছে, এ প্রত্যয় আছে, গে রাম। এই যে এটা আছে আপনার, এই যে গ্রাম থেকে গে রাম। এখন এই যে গ র ফালা, গ এর পরে ছিল র, বুঝেন আপনি? এটা বুঝেন আগে, জি গ এর পরে হলো জি র, জি এটা বুঝেছে, মাঝখানটা বুঝেছে, ঠিক আছে। আর একার তো আপনার আছে, এটা জি। হলো একার প্রত্যয়। ওকে, তারপর অনেক সুন্দর প্রশ্ন করছেন, এরকম প্রশ্ন করলে আমি খুশি হই। এখন দেখেন অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমে ইংরেজি পড়ার দরকার নাই, অন্ত মানে বুঝতেছি ভাই শেষে হইবে, আর এই ব্যাখ্যা করার দরকার নাই। যেমন দিশ, এই যে ভাইয়া দিশ, দিশ, আমি বুঝাই আপনাকে, আমি আজকে কলিজা দিয়ে বুঝাবো আপনাকে। দিশ, তালি বসে একটা দেখেন নিচে হসন্ত আছে, কেন ভাইয়া হসন্ত এখানে দিছে? কোরআনের ভিতরে গে এ স্বরবর্ণ আসলো না, তাহলে তো আদি হবে না, গে। ওটা আপাতত ওখানে থাক, আমরা একটু সামনে যাই। আপনার কথা ঠিক আছে, ওটা একটু পর আবার আসতেছে, ওখানে ব্রেক থাক আরিফি ভাই। ওখানে এটা ঠিক আছে, ওখানে আবার আবার ব্রেকে আসতেছি, পরে আবার আসবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করেন, এখানে কি বলছিলাম, দিশ, দিশা। এই যে তালি বর্ষের নিচে কেন, কেন হসন্ত দিছে, তার মানে তালি বর্ষ, তালে বর্ষ। আপনি যদি বর্ষ বলেন তাহলে কিন্তু একটা ও স্বরবর্ণ থাকে, কিন্তু যখন আপনি দিশ বলেন, তালি বর্ষকে একদম থামায় দেন, তখন কিন্তু থেমে যায়, আর কিন্তু স্বরবর্ণ থাকে না। এই জন্য কোনো ব্যঞ্জন বর্ণ যদি স্বরবর্ণ ব্যবহার না হয় তাহলে হসন্ত হয়, কোনো স্বরবর্ণ যদি ব্যঞ্জন বর্ণ ব্যবহার না হয় তাহলে কি হয়, হসন্ত হয়। আচ্ছা এটা বাদ দেন, দিশ থেকে দিশা বলেন তো, দিশের ভিতরে শেষে কি হয়েছে, আ প্রত্যয় হয়েছে, আ স্বরবর্ণ। বেঞ্চ থেকে বেঞ্চি, তাহলে এখানে একটা ই, শেষে ই, হ্যাঁ ই। সত্য থেকে সত্যি, ই আছে। আশা করি এই এই সরাগমের ভিতরে খালি একটা প্রশ্ন এখানে আছে আপনার, যে গ্রাম থেকে গেরাম, এই এই জায়গাটা দুইজন ভাই প্রশ্ন করছেন, প্রেক থেকে পেরেক। হ্যাঁ, এটা আপাতত এই জায়গায় থেকে যাক। আচ্ছা, তো গ্রাম থেকে গেরাম, দেখ উদাহরণটা দিছে ওরা এইভাবে, এটা হয়তো আরো বোঝানো যাইতো। তাহলে আমরা যতটুকু এখানে আলোচনা করছি এই সরাগম সম্পর্কে 80% তো আশা করি বুঝছেন। একটু সাউন্ড দিবেন। জি ভাই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জি এতটুকু বুঝলে। আচ্ছা ঠিক, অবশ্যই। ঠিক আছে। এখন আপনি এখানে সাজেশন দিয়ে দিই, পরীক্ষা আপনার জন্য কি কি আসবে। এই যে এখান থেকে আপনার স্টেশন থেকে স্টেশন, স্ত্রী থেকে স্ত্রী, এটা হলো আপনার পরীক্ষার সাজেশন, এটা পরীক্ষায় থাকে। তারপরে এখান থেকে আপনি পড়বেন এই যে স্কুল থেকে, স্কুল থেকে এই পুরো লাইনটাই আপনার সাজেশন, এগুলো পরীক্ষায় থাকে, এই লাইনটাই পুরো সাজেশন। ওকে, এখান থেকে আপনি পড়বেন এই যে রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধর্ম। এখানে ও আর 10 মিনিট আছে, দেখছেন ক্লাসের অবস্থা। আচ্ছা, আচ্ছা হোক না। এই যে রত্ন থেকে রত্ন, এখান থেকে আপনি শুধুমাত্র এই যে ধর্ম পর্যন্ত পড়বেন, এটা হলো আপনার সাজেশন, এইদিকে আর বেশি লাগবে না। আচ্ছা আমরা সামনে যাই। আর এখান থেকে এই যে, এই যে বেঞ্চ, বেঞ্চ বেঞ্চি, এটা আপনার জন্য সাজেশন, খুব আসে পরীক্ষায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা বুঝাইতে পারছি, আর 10 মিনিট আর একটা কিছু বুঝাই, বুঝে আমরা ইনশাল্লাহ আর একটা লিঙ্ক দিয়ে সুন্দর করে ক্লাস কমপ্লিট করব। এখন দেখুন ভাই, আমাদের স্বরবর্ণের মোটামুটি আরো একটু সামনে আছে। এটা বললেন স্বরের আগমন, আর একটু পরে পড়বো আমরা স্বরের লোপ, লোপ পাবে, হ্যাঁ লোপ পাবে। তার আগে আমাদের এখানে সুন্দর একটা বিষয় আছে, অসমীকরণ, এই যে অসমীকরণ, খেয়াল করেন অসমীকরণ, তারপরে পড়বো অপিনিহিত, তারপরে এই দুইটা আগে পড়বো, হ্যাঁ খেয়াল করেন, এই দুইটা আপনাকে মনে রাখতে হবে। অসমীকরণ মানে ডিসিমিলেশন, এই এই ইংরেজিটা পড়বেন, এটাও পড়বেন। আচ্ছা, এটাও পড়বেন। তাহলে অসমীকরণ ডিসিমিলেশন, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আকার স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। কি বলছে, এই কথাটুকু আপনি পরীক্ষার হল পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন তাহলে একটা মার্ক আপনি পাবেন। এইটুক কথা, মাঝখানে আকার, কি একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আকার স্বরধ্বনি যুক্ত হলে, এই আকার স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে, তাকে অসমীকরণ বলে। এর উদাহরণ পৃথিবীতে এই দুইটাই, আরো কোটি কোটি আছে। চল চল, চলাচল, ধর ধর, ধরাধর, কর কর, করা কর, মর মর, মরামর, যা করবেন তাই। কিন্তু পরীক্ষায় আপনার এর বাইরে আসে না, পরীক্ষায় এই দুইটার বাইরে আসে না। ধপ ধপ, ধপা ধপ, টপ টপ, টপা টপ। এখানে বলছে, কি বলছে, একই স্বরের, টপ টপ একই স্বর, ট, ট, এখানেও দেখেন ও আছে, ও আছে, টপ টপ,
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আকার স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমন ধপ ধপ, পরীক্ষায় দিল ধপ ধপ, এটা হবে কি ধপা ধপ। আপনার ধপা ধপ যে হয় এটা জানা জরুরি না, আপনাকে জানতে হবে ধপ প্লাস ধপ, এই যে এটা কি গ্রেটার দেন ধপা ধপ, এইটা কিসের উদাহরণ? অসমীকরণের, অপিনিহিতির, নাকি বিষমী ভবনের, নাকি স্বরাগমের, নাকি স্বরলোপের, নাকি ধ্বনি বিপর্যয়? এটা আপনাকে জানতে হবে। তার মানে অসমীকরণ, অসমীকরণ উদাহরণ হলো এইটা, এটা আপনাকে জানতে হবে। কিন্তু এটা আপনার মনে থাকবে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে মনে রাখার জন্য আপনার যে আপনি যে সিস্টেমটা করবেন সেটা হলো অসময়ে, অসময়ে বৃষ্টি টপ টপ করে পড়ে ধপধপ হয়ে যায়। অসময়ে মানে অসমীকরণ, টপ টপ ধপধপ মানে তো বুঝলেনই। এটা যদি মনে রাখতে পারেন পরীক্ষার হলে আর কোনোদিনই ভুলবেন না। অসময়ে টপ টপ করা, অনেকে অনেকভাবে বলে অসময়ে বৃষ্টি টপ টপ করে পড়ে ধপধপ করে সাদা হয়ে যায়। আপনি আপনার মতো করে মনে রাখবেন, তাহলে ভুলবেন না। অপিনিহিতি, এফেন্থেসিস, ভাইয়া মাইকটা বন্ধ হবে। উচ্চারণ সহজ করার জন্য শব্দের মধ্যে ইকার, এই সংজ্ঞাটা পরীক্ষা থাকে। আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে পড়বেন, এখান থেকে পড়বেন। শব্দের মধ্যকার ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, তাহলে শব্দের মধ্যকার ইকার বা উকার কেন? উচ্চারণ সহজ করার জন্য। যদি আগে উচ্চারিত হয় তার নাম হলো অপিনিহিতি। অপিনিহিতি, শব্দের মধ্যকার ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তার নাম কি? অপিনিহিতি। এইটুক মুখস্থ করে ফেলবেন। সবসময় মনে করবেন অসমীকরণ হলো বাপ, আর ধপধপ হলো ছেলে, অপিনিহিতি হলো বাপ মাও, আর এই যে উদাহরণগুলো হলো ছেলে মেয়ে। এগুলো মনে রাখলে আপনি বুঝবেন সহজে, খাতায় নোট করবেন। তাহলে অপিনিহিতি উচ্চারণে সহজ করার জন্য শব্দের মধ্যকার ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, এই রীতিকে অপিনিহিতি বলে। উদাহরণ দিব, দিতে পারি নাই, আপনারা উদাহরণ দিয়ে নেন। সাধু থেকে সাউদ, সাধু থেকে সাউদ, আজি থেকে আইস, আশু থেকে আউশ। আচ্ছা, আমাদের অপশনে আছে, সামনে পাবেন, এটা মাথায় রাখেন শুধুমাত্র। আচ্ছা, এখন আপনাদের সাথে তাহলে আমি একটু আগায় যাই। এখন দেখে সম্প্রকর্ষ বা সরলভ, তাহলে খেয়াল করবেন সরলভ মানে কি ভাই? সম্প্রকর্ষ, আবার বলেন। সরলোক। সরলভ মানে সম্প্রকর্ষ। আর একটু আগে পড়ছিলেন এই জায়গায়, এই যে স্বরের আগমন, স্বরের আগমন মানে পড়ছিলেন এই যে বিপ্রকর্ষ। কি পড়ছিলেন? বিপ্রকর্ষ। তাহলে স্বরের আগমন যেটা ঘটে সেটা হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আর এখন পড়তেছেন আপনি স্বরের লোপ পাবে, সেখানে তার নাম হলো সম্প্রকর্ষ। এটা আপনি ঠিক রাখবেন, এটা পরীক্ষা থাকে। আচ্ছা, দ্রুত উচ্চারণের জন্য শব্দের কোন স্বরধ্বনি লোপকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। দ্রুত উচ্চারণের জন্য এই সংজ্ঞাটা আপনার খুব বেশি জরুরত নাই, যেগুলো সংজ্ঞার জরুরত সেগুলো বলে দিছি। পদের মধ্যবর্তী কোনো এটাও লাগবে না। আচ্ছা, এই শুধু উদাহরণটা পড়বেন যে স্বরলোপের, স্বরলোপের উদাহরণ হচ্ছে এই যে স্বরলোপের উদাহরণ হচ্ছে এইটা। এই বসতি থেকে বসতি, আপনি এটা উচ্চারণটা কি করবেন বলেন তো দেখি? এই যে সিলেটের ভাই উচ্চারণ করবেন, বসতি। বসতি বলতে হবে। বসতি থেকে বসতি। হ্যাঁ, আপনি এই না, আমি যেটা বলি আপনাকে, এটাকে আপনি কি বলবেন? আমার কারসারটা বলেন, এটাকে কি বলবেন? বসতি, বসতি। বসতি নাকি বসতি? কেন বসতি বসতি। বলবেন? কেন বসতি বলবেন? হসন্ত নাই, কারণ এখানে স্বরবর্ণ ব্যবহার করতে হবে। আর এটাকে কি বলবেন? বসতি। 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান হসন্ত থেকে আছে। মূল শব্দ হলো এইটা। তাহলে বসতি থেকে হইলো কি? বসতি। তাহলে বসতি। একটা স্বরবর্ণ লোপ পাইছে কিনা ভাই বলেন এখন? আছে। পাইছে। এই যে এখন আপনার রান্না থেকে দেখেন, এই যে রাধনা থেকে, রাধনা থেকে রান্না, ধ কি আরো, এই যে এখানে হসন্ত না দিলে ভালো হইতো, রাধনা থেকে রান্না, এই হসন্তটা না দিলে বেশ হতো। আপনি কলম দিয়ে কেটে দেন, এই 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 হসন্তটা কেটে দেন। হ্যাঁ, এই হসনটা কেটে দিয়ে আপনি রাধনা লেখেন, রাধনা থেকে রান্না। বলে না রাধুনি, পাকানিকে রাধুনি বলে, কিন্তু এই হসনটা কেটে দেন। তাহলে আচ্ছা, এটা বুঝতে পারছেন। এখন এটাও তিন প্রকার। এটা কয় প্রকার? তিন প্রকার। একটা হলো আহ 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 আদি সরলভ। দেখেন আমরা কি পড়ি, আদি সরলভ। একটা কি ভাইয়া? আদি সরলভ। তার আর একটা হলো মধ্য সরলভ, এগুলো আপনারা বুঝতেছেন। তারপর আর একটা হলো অন্ত সরলভ। তাহলে আদি সরলভটা যদি আপনি পড়েন, ভাইয়া রেকর্ড কি হচ্ছে?
হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। আর 2 মিনিট আছে, 2 মিনিট চলবে, চললে আমরা আবার লিঙ্ক দেবো। হ্যাঁ দেখেন, তাহলে আদি সরলভ মানে আদিতে সরলভ হবে। যেমন অলাবু, দেখেন অলাবু, অলাবু থেকে খেয়াল করেন করে গেল। হ্যাঁ, অলাবু, লাবু, লাউ ছিল আগে অলাবু, তারপরে হইলো লাবু, তারপরে হইলো লাউ। এই যে হারায় গেল, এখানে হারায় গেল, মানে পুরোটাই করে বু হারায় যে লাউ হয়ে গেল। এই যে পরিবর্তনটা, হ্যাঁ কোথায় গেল আদি সরলভ, এগুলো হারায় গেল। আচ্ছা তাহলে শুরুগুলো সব হারায় গেছে। এবার উদ্ধার থেকে এই যে উদাধার, উদাধার। আচ্ছা দেখ, এই আপনি একটা উদাহরণ শুধু এটা ঠিক রাখবেন, আর একটা স্পিডে পড়তে হবে। মধ্য সরলভ ইংরেজি পড়ার দরকার নাই। শব্দের আদিতে শশাঘাত থাকলে শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি লোপ পায়। যেমন দেখেন, এই যে সুবর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, তাহলে মাঝখানে বয় করে মানে ব, এই ওটা নাই ভাই, হারাই গেছে, স্বর্ণ হয়েছে। গৃহিণী থেকে গিন্নি, এই হয়কারে হি, এটা কিন্তু হারাইছে, আপনি বুঝে লাভ নেই, আপনাকে বুঝতে হবে হয়কারে হি, তারপর একটা হারাই গেছে। হি, ছিল হি, একটা সর্বর্ণ হারাই গেছে। তো আপনি আবার এই যে ব্যঞ্জন বর্ণ হারাই গেছে, এটা ধরে মনে রাখার জন্য ধরতে পারেন, সমস্যা নাই। এখন আসেন অন্ত সরলভ শব্দের শেষে। আচ্ছা, যেমন শেষে হবে অগ্নি থেকে কি আগুন, তাহলে অগ্নি ছিল আগুন ছিল হইলো অগ্নি, শেষে পরিবর্তন হয়েছে অগ্নি, নাই ভাই, হারাই গেছে। সন্ধ্যা ছিল হইলো সাঞ্জমা, শ্বাস এখন হলো শ্বাস, তাহলে সন্ধ্যা সাঞ্জমা থেকে কি হয়েছে, সাজ হয়েছে, এই আকারটা নাই, হারাই গেছে শেষে।